Dear learners, Assalamu alaikum. Hope you are doing great. And today we are going to discuss a very important topic, that is transformation of sentence. এবং এই টপিকটা এতটাই গুরুত্বপূর্ণ যে তুমি ক্লাস 8 থেকে শুরু করে 12 পর্যন্ত প্রতিটা ক্লাসে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায়, ঠিক আছে? এসএসসি বলো বা এইচএসসি বা বিভিন্ন বোর্ড এক্সাম যেগুলো, বা এগুলো ছাড়া বিভিন্ন ধরনের পাবলিক এক্সাম লাইক ভার্সিটি অ্যাডমিশন বা ক্যাডেট কলেজ অ্যাডমিশন, এই সবগুলোতে কিন্তু এই টপিকটা থেকে প্রশ্ন আসে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, তাই আশা করব যে তোমরা অনেক কেয়ারফুলি ক্লাসটা করবা। তো চলো আমরা আমাদের মেইন ক্লাস শুরু করি। সো প্রথমেই আমরা দেখব যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থ কী, টপিকটা দ্বারা আসলে কী বোঝায়। ওকে, সো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দ্বারা বোঝায় যে কোনো একটা সেন্টেন্সকে আমাদের ট্রান্সফর্ম করতে হবে, অর্থাৎ মনে করো অ্যাফার্মেটিভ আছে কিন্তু ওটাকে নেগেটিভে ট্রান্সফর্ম করতে হবে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মিনিংটা সেম থাকবে। মিনিংটা সেম থাকবে বলতে কীরকম? মনে করো আমি একটা সেন্টেন্স লিখলাম, হি ইজ শর্ট। ওকে, এখন আমি যদি বলি যে এই সেন্টেন্সটাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে হবে, নেগেটিভ করতে হবে, তবে আমাদের মিনিংটা সেম থাকবে। তাহলে আমরা এভাবে বলতে পারি, খেয়াল করো, যে হি ইজ নট টল, সে লম্বা নয়। তার মানে কি? সে খাটো। সো দেখো সেন্টেন্সটা কী হলো, সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেল বাট মিনিংটা সেম থাকলো। সো এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মেইন কথা। ওকে, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে মিনিংটা সেম থাকবে। তো আরেকটা উদাহরণ দিই, যেমন আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখো আমাদের বিভিন্ন ধরনের ভাষা। আমাদের রংপুর অঞ্চলে এক ভাষা, নোয়াখালীতে একটা ভাষা, বরিশালে একটা ভাষা, ঠিক আছে? কিন্তু মেইন জিনিসটা তো এক, তাই না? তো এটাই আর কি, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা মিনিংটা সেম রাখবো। বিভিন্ন যদিও ফর্ম থাকবে, এক ফর্ম থেকে আরেক ফর্মে কনভার্ট করতে হবে, কিন্তু আমাদের মিনিংটা সেম থাকবে। তো এটাই আমরা ট্রান্সফরমেশনের মূল বিষয় নিয়ে দেখলাম। এখন চলো আমরা আমাদের রুলসগুলোতে চলে যাই। সো প্রথমেই আমরা দেখো একটা সেন্টেন্স লিখেছি আমি এখানে, যে অনলি হি ক্যান ডু ইট। ওকে, অর্থাৎ একমাত্র সেই এই কাজটা করতে পারে। তো দেখো আমরা কিন্তু আমাদের ডেইলি লাইফে এই ধরনের সেন্টেন্স প্রচুর ব্যবহার করি। কীরকম? ধরো আমরা বলি যে হ্যাঁ সে একমাত্র সেই এই কাজটা করতে পারে, বা একমাত্র তুমি এটা সমাধান করতে পারো, তাই না? তো এই বাক্যটাকে আমরা কিন্তু এভাবেও বলতে পারি যে তুমি ছাড়া কেউই এই কাজটা করতে পারো না, অথবা সে ছাড়া কেউই এই কাজটা করতে পারে না। তাহলে এটার ইংলিশ কি? এটার ইংলিশ হচ্ছে নান বাট হি ক্যান ডু ইট। সো আমি এভাবে বলতে পারি যে একমাত্র সেই এটা করতে পারে, আবার এভাবে বলতে পারি সে ছাড়া কেউই এই কাজটা করতে পারে না। সো দুই ক্ষেত্রেই কিন্তু মিনিংটা সেম থাকলো। তো এই যে আমি বলছি সে ছাড়া, তো এইটার ইংলিশ হচ্ছে নান বাট। ওকে, সে ছাড়া এটার ইংলিশ কি? এটার ইংলিশ হচ্ছে নান বাট। তাহলে এখন আমরা যদি এখান থেকে একটা রুল বের করতে চাই, তাহলে আমরা লিখতে পারি যে অনলির পর যদি কোনো পার্সন থাকে, ওকে, অনলির পর যদি কোনো পার্সন থাকে, তাহলে আমরা নেগেটিভ করার সময় আমরা নান বাট নিব। কি নিব? আমরা নান বাট নিব। যেমন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। বলেছে দেখো, অনলি দ্য স্টুডেন্টস ক্যান মেক দ্য চেঞ্জ। অর্থাৎ অনলির পরে কি আছে? অনলির পরে দেখো স্টুডেন্টস, এইটা কিন্তু ব্যক্তি। তো আমরা বলতে পারি নান বাট দ্য স্টুডেন্টস, নান বাট দ্য স্টুডেন্টস ক্যান মেক দ্য চেঞ্জ, ক্যান মেক দ্য চেঞ্জ। এবার আমরা যদি পরের এক্সাম্পলটা দেখি, এখন কথা হচ্ছে যে সব সময় কি শুধু অনলিই থাকবে? উত্তর হচ্ছে না, মাঝে মধ্যে অনলি ছাড়া অ্যালোনও থাকতে পারে। অ্যালোন মানেও কিন্তু মানে সে ছাড়া, যেমন আমি যদি বলি হি অ্যালোন ওয়াজ অ্যালাইভ, অর্থাৎ একমাত্র সেই বেঁচে ছিল, আর কেউ বেঁচে ছিল না। তো আমরা এটা বলতে পারি নান বাট হি ওয়াজ অ্যালাইভ। তাহলে পরের আনসারটা হবে, দেখো বলেছে অনলি মেসি ক্যান স্কোর দিস গোল, তাহলে এটা কী হবে? নান বাট মেসি ক্যান স্কোর দিস গোল। আচ্ছা, তো এরপরে আমরা যদি আমাদের পরের রুলটাতে যাই, দেখো এখানে বলেছে হি লাইকস অনলি সুইট, অর্থাৎ সে শুধু মিষ্টি পছন্দ করে। তো আমরা এটাকে এভাবেও বলতে পারি যে সে মিষ্টি ছাড়া আর কিছুই পছন্দ করে না, ঠিক আছে? তাহলে আমরা যদি একটা রুল বলি যে যদি অনলি থাকে এবং অনলির পর যদি কোনো থিং বা বস্তু থাকে, ওকে, তাহলে অনলির পর থিং বা বস্তু থাকলে আমরা নাথিং বাট ব্যবহার করব। কি ব্যবহার করব? নাথিং বাট। ওকে, তো আমরা পরের এক্সাম্পল ধরে দেখি। দেখো এখানে বলছে অনলি মানি ক্যান সেভ হিম,
অর্থাৎ একমাত্র টাকাই তাকে বাঁচাতে পারে। সো অনলির পর দেখো বস্তু আছে, তো এক্ষেত্রে আমরা কি করব, আমরা লিখব নাথিং বাট মানি ক্যান সেভ হিম। পরের এক্সাম্পলটা দেখো এখানে আছে হি ক্যান প্লে অনলি ক্রিকেট, অর্থাৎ সে শুধু ক্রিকেট খেলতে পারে। তো আমরা বলতে পারি সে ক্রিকেট ছাড়া আর কিছু খেলতে পারে না, তাহলে হি ক্যান প্লে নাথিং বাট ক্রিকেট, সে ক্রিকেট ছাড়া আর কিছুই খেলতে পারে না, নাথিং বাট ক্রিকেট। বুঝতে পেরেছ? ওকে, সো এই হচ্ছে আমাদের অনলির ক্ষেত্রে যদি বস্তু থাকে তাহলে এই রুলটা। এবার আমরা আমাদের পরের এক্সাম্পলে যাব। সো দেখো এখানেও আবার আমি কিছু এক্সাম্পল নিয়েছি। এখানে বলছে হি ইজ অনলি 18, অর্থাৎ তার বয়স মাত্র 18। সো অনলির পরে খেয়াল করো, এবার এই যে 18 এটা একটা নাম্বার। সো অনলির পরে যদি কোনো নাম্বার থাকে তাহলে আমরা এখানে বলতে পারি হি ইজ নট মোর দ্যান 20। আচ্ছা, এখানে 20 হবে না, এখানে 18 হবে। হি ইজ নট মোর দ্যান 18, কারণ এখানে কোয়েশ্চেনে 18 আছে। সো আমরা যদি রুলটা বলি যে অনলির পরে যদি কোনো নাম্বার থাকে, ওকে, অনলির পর নাম্বার থাকলে আমরা নেগেটিভ করার সময় নট মোর দ্যান ইউজ করতে পারি অথবা নট লেস দ্যান, যে কোনো একটা ইউজ করলেই হয়, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। সো আমরা এবার এক্সাম্পল দুটো দেখি। দেখো এখানে বলেছে আই হ্যাভ বট অনলি 4 ড্রেসেস। আচ্ছা, এই ধরনের কথা কোথায় বলা হয় বলো তো? স্পেশালি দেখবে যে ঈদের সময়, এবং এই টেন্ডেন্সিটা যদিও মেয়েদের মধ্যে একটু বেশি। ধরো একটা মেয়ে ঈদের সময় তার আর একটা বান্ধবীকে বলছে যে আরে আমি তো এবার ঈদে তেমন কিছু কিনে নেই, আমি মাত্র 4টা জামা কিনেছি। সো দেখো সে 4টা জামা কিনেও বলছে মাত্র 4টা জামা। বুঝতে পেরেছ? তো আমরা এই ধরনের সেন্টেন্সকে নেগেটিভ করে যে আমরা বলতে পারি যে আমি 4টার বেশি ড্রেস কিনিনি। তাহলে এটার ইংলিশ কি হবে? এটার ইংলিশ হবে আই হ্যাভ bought not more than 4 dresses, not more than 4 dresses। ওকে, এরপরে এক্সাম্পলটা খেয়াল করো। এখানে বলেছে হিজ হাইট ইজ অনলি 4 ফিট, অর্থাৎ তার হাইট হলো বা তার উচ্চতা হলো মাত্র 4 ফিট। অর্থাৎ এবার খেয়াল করি যে অনলির পরে কি আছে, অনলির পরে 4, মানে এটা একটা নাম্বার। সো অনলির পরে নাম্বার থাকলে আমরা নট মোর দ্যান ইউজ করব, অর্থাৎ হিজ হাইট ইজ নট মোর দ্যান 4 ফিট। ওকে, এবার এই সেন্টেন্সটা খেয়াল করো। বলেছে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রতিটা মাই তার সন্তানকে ভালোবাসে। এই বাক্যটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে প্রতিটা মাই তার সন্তানকে ভালোবাসে। তো দেখো আমরা এই বাক্যটাকে একটু এভাবেও বলতে পারি যে এমন কোনো মা নেই যে সন্তানকে ভালোবাসে না, এটা একটা বলা যেতে পারে। অথবা সন্তানকে ভালোবাসে না এমন কোনো মা নেই, এভাবেও বলা যেতে পারে। আবার আমরা এভাবেও বলতে পারি দেখো যে কোনো মাই তার সন্তানকে ঘৃণা করে না, তার মানে কি প্রতিটা মাই তার সন্তানকে ভালোবাসে। এই যে 3টা সেন্টেন্স আমি বললাম, প্রতিটা ক্ষেত্রেই খেয়াল করো মিনিংটা কিন্তু সেম রয়েছে। সো এই যে দেখো আমরা যদি এই বাক্যগুলো এখন একটু ইংলিশে বলি যে প্রতিটা মাই তার সন্তানকে ভালোবাসে, এখন এটাকে যদি ইংলিশে বলি যে কোনো মাই তার সন্তানকে ঘৃণা করে না বা এমন কোনো মা নেই যার তার সন্তানকে ভালোবাসে না, তো ইংলিশে এরকম হবে। খেয়াল করো দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, অর্থাৎ এমন কোনো মা নেই কিন্তু সন্তানকে ভালোবাসে না, তার মানে কি প্রতিটা মাই তার সন্তানকে ভালোবাসে। আবার এই বাক্যটাকে এভাবেও বলা যেতে পারে দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড, অর্থাৎ এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। অথবা নো মাদার হেটস হার চাইল্ড, অর্থাৎ কোনো মাই তার সন্তানকে ঘৃণা করে না। তো এই ধরনের সেন্টেন্স যদি আসে তো আমরা স্ট্রাকচারটা কীভাবে তৈরি করব। এখন একটা জিনিস বলি তোমাদের, আমি অধিকাংশ টিচারই আমাদের দেশে যেটা করে তারা প্রথমে আগে রুলস পড়ায় তারপর এক্সাম্পল দেয়, বাট আমি তোমাদের ক্ষেত্রে যেটা করছি আমি প্রথমে আগে এক্সাম্পল দিচ্ছি, এই এক্সাম্পল থেকে আমরা রুলস ক্রিয়েট করছি। অর্থাৎ এক্সাম্পলটা মনে থাকলে তোমার রুলস মনে রাখার কোনো ব্যাপারই না। ওকে, সো দেখো আমরা কীভাবে রুলটা বানাবো। সো এভরি থাকলে আমি একটু যদি রুলটা বলি যে যদি কখনো এভরি থাকে এবং এরপর অবশ্যই একটা নাউন বা কোনো একটা ওয়ার্ড থাকবে, যে যেমন এখানে হচ্ছে এভরি মাদার, তাহলে এরকম একটা ওয়ার্ড থাকবে। তো এইরকম এভরি থাকলে আমরা নেগেটিভ করার সময় আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা দেয়ার ইজ নো নিব। এই যে দেখো কী নিব, দেয়ার ইজ নো। নেওয়ার পরে ওই যে এভরির পরে যে নাউনটা ছিল, অর্থাৎ এখানে যেমন মাদার, হ্যাঁ, আমরা সেই নাউনটা নিব।
অর্থাৎ এই যে এভরির পরে যে ফাঁকা ঘরটা রেখেছি এইখানে যে নাউনটা বসবে দেয়ার ইজ নো এর পরেও ঠিক ওই নাউনটাই বসবে। ওকে, আচ্ছা এরপরে আমরা কি লিখব? এরপরে আমরা লিখব বাট। এরপর লিখব বাট, তারপর আমরা ভার্ব থেকে বাকি অংশ, বাট লেখার পরে ভার্ব থেকে বাকি অংশটা নিব, অর্থাৎ বাট এই যে লাভস হার চাইল্ড অর্থাৎ এই অংশটা নিব। ক্লিয়ার? আচ্ছা এটা একটা প্যাটার্ন। আমরা যদি সেকেন্ড প্যাটার্নটা ফলো করি তাহলে আমরা এভাবে লিখতে পারি যে দেয়ার ইজ নো, এটা ঠিকই থাকবে, এরপর যে ওই নাউনটা নিব, তারপর আমরা হু অথবা হুইচ, ওকে, ব্যক্তি থাকলে হু, বস্তু থাকলে হুইচ, তারপর ওই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করে দিব। বুঝতে পেরেছ? যেমন আমরা যদি এখানে যদি ফলো করি, দেখো এই যে এই সেন্টেন্সটাতে এই যে দেয়ার ইজ নো মাদার, এরপর আমি নিয়েছি হু, তারপরে খেয়াল করো হু ডাজন্ট লাভ হার চাইল্ড, এই দেখো বাকি অংশটাকে কিন্তু আমি নেগেটিভ করে দিয়েছি। সো এভাবে করা যেতে পারে। আর একটা ওয়ে হচ্ছে যে আমরা নো বসাবো, তারপরে যেমন এভরির পরে যে নাউনটা বসেছিল এখানে ঠিক ওই নাউনটাই আমরা বসাবো, তারপরে আমরা এই যে ভার্বটা ছিল এখানে যে ভার্বটা ছিল সেই ভার্বটার অ্যান্টোনিম নিব। আমরা কি নেব? অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। তাহলে এই হচ্ছে রুলটা। তাহলে বুঝতে পেরেছো রুলটা কিভাবে তৈরি হলো? তো আমরা এখন কিছু এক্সাম্পল দেখি, চলো। এখানে বলেছে এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি, প্রতিটা মানুষই জীবনে সুখী হতে চায়। তাহলে এইটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা এভাবে বলতে পারি দেয়ার ইজ নো ম্যান বাট উইশেস টু বি হ্যাপি। সো দেয়ার ইজ নো ম্যান বাট উইশেস টু বি হ্যাপি, এভাবে করা যেতে পারে। অথবা আমরা বলতে পারি দেয়ার ইজ নো ম্যান হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি। আবার এভাবে করা যেতে পারে নো ম্যান উইশেস টু বি আনহ্যাপি, এটাও করা যেতে পারে। ওকে, সো এটা আসলে তিনটার যে কোনো একটা করলেই হবে। আমরা যদি পরের এক্সাম্পলটা দেখি তাহলে আমরা এভাবে বলতে পারি, যেখানে বলেছে দেখো এভরিবাডি হেটস আ করাপ্টেড ম্যান, অর্থাৎ প্রত্যেকেই একজন দুর্নীতিবান ব্যক্তিকে, করাপ্টেড মানে দুর্নীতিবান বা দুর্নীতিবাজ, তো দুর্নীতিবাজ একজন ব্যক্তিকে সবাই ঘৃণা করে। তো আমরা লিখতে পারি দেয়ার ইজ নোবডি বাট হেটস আ করাপ্টেড ম্যান। বুঝতে পেরেছো? দেয়ার ইজ নোবডি বাট হেটস আ করাপ্টেড ম্যান। অথবা আমরা বলতে পারি দেয়ার ইজ নোবডি হু ডাজন্ট হেট আ করাপ্টেড ম্যান। অথবা আমরা যদি নো দিয়ে করি তাহলে নোবডি লাভস আ কারাপ্টেড ম্যান অর রেসপেক্টস আ কারাপ্টেড ম্যান। এভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। তো বাকিগুলোর আনসার চলো। এখন এই বাক্যটা খেয়াল করো, এই বাক্যে বলছে এভরি রোজ হ্যাজ থর্ন, অর্থাৎ এই ধরনের যে বাক্যগুলো আছে যেখানে মূল ভার্ব হিসেবে হ্যাজ থাকবে, এই ধরনের ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? আমরা দেয়ার ইজ নো দিয়েই শুরু করব, তবে শেষে হ্যাজের পরিবর্তে আমরা লিখব উইদাউট। ওকে, উইদাউট লিখব, অর্থাৎ সেন্টেন্সটা এরকম হবে দেয়ার ইজ নো রোজ উইদাউট থর্ন। আচ্ছা থর্ন মানে কি বলো তো? থর্ন মানে হচ্ছে কাঁটা, অর্থাৎ কাঁটা ছাড়া কোনো গোলাপ নেই। তার মানে কি বলো তো? তার মানে প্রতিটা গোলাপেই কাঁটা আছে। সো একইভাবে আমরা যদি এবার এটা করি, দেখো এখানে বলেছে এভরি ম্যান হ্যাজ আ ড্রিম, তাহলে এটা হবে দেয়ার ইজ নো ম্যান, দেয়ার ইজ নো ম্যান উইদাউট আ ড্রিম, দেয়ার ইজ নো ম্যান উইদাউট আ ড্রিম। বুঝতে পেরেছো? সো এইভাবে কিন্তু আমরা এভরি যুক্ত যে কোনো সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে পারি। এবং এই ট্রান্সফরমেশন কেন গুরুত্বপূর্ণ? বিকজ ট্রান্সফরমেশন আমাদের লেখার মধ্যে ভ্যারাইটিস নিয়ে আসে। ওকে, তুমি মনে করো বারবার অ্যাফার্মেটিভ সেন্টেন্স না লিখে কিছু কিছু ক্ষেত্রে তোমার রাইটিংয়ে যদি এরকম নেগেটিভ সেন্টেন্স লিখো যেখানে মিনিংটা সেম থাকবে, ডেফিনেটলি তোমার লেখার মান কিন্তু আরও ভালো হবে। তো এই জন্য তোমাদেরকে একটু শিখতে হবে। বুঝতে পেরেছো? তবে অনেকেই দেখি শুধু রুলস মুখস্থ করে, বাট এই জিনিসগুলো তাদের প্র্যাকটিক্যাল লাইফ অর্থাৎ তোমার রাইটিংয়ে তারা প্রয়োগ করতে পারে না। সো আমি বলবো যে শুধু রুলস মুখস্থ করলে হবে না, এটা এমনভাবে তুমি শিখো যেন তুমি তোমার রাইটিংয়ে এগুলো ইউজ করতে পারো। ঠিক আছে? তো চলো আমরা আমাদের পরবর্তী রুলে চলে যাই।
এই বাক্যটা খেয়াল করো, এখানে বলেছে ইউ মাস্ট ডু ইয়োর হোমওয়ার্ক। যেমন তোমার আম্মু তোমাকে মাঝে মধ্যে বলে যে তোমাকে অবশ্যই তোমার হোমওয়ার্ক করতে হবে, ঠিক আছে? তো এটাকে আমরা দেখো এইভাবে বলতে পারি যে তুমি হোমওয়ার্ক না করে পারবা না, ঠিক আছে? অর্থাৎ হোমওয়ার্ক না করে অন্য কোনো কাজ করতে পারবা না, ঠিক আছে? আমাদের মা মাঝে মধ্যে রেগে এই কথাটা বলে যে হোমওয়ার্ক ছাড়া আর কিছু করতে দিব না, তুমি অবশ্যই হোমওয়ার্ক করতে হবে, তুমি হোমওয়ার্ক না করে পার পাবা না, হোমওয়ার্ক না করে হবে না, ঠিক আছে? তো এই সেন্টেন্সটাকে যদি আমরা ইংলিশে বলি, দেখো ইউ মাস্ট ডু ইয়োর হোমওয়ার্ক, তো এটাকে আমি এভাবে বলতে পারি ইউ ক্যান নট বাট ডু ইয়োর হোমওয়ার্ক, অর্থাৎ তুমি হোমওয়ার্ক না করে পারো না, তার মানে কি তোমাকে অবশ্যই হোমওয়ার্ক করতে হয়। তো একটা বিষয় খেয়াল করো, আমি যখন বলছি ক্যান নট বাট তখন আমরা এখানে ভার্বে বেস ফর্ম নিচ্ছি, কিন্তু আমি যখন বলছি ইউ ক্যান নট হেল্প তখন কিন্তু আমি বলছি ডুইং। সো উভয় ক্ষেত্রে মিনিংটা সেম থাকে, বাট স্ট্রাকচারের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। অর্থাৎ ক্যান নট বাট হলে ভার্বের বেস ফর্ম বসবে, আর যদি ক্যান নট হেল্প বসে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। সো আমি যদি একটু রুলটা একটু লিখে দেই, যে যদি আমাদের সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে নেগেটিভ করার সময় আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প নিব। ওকে, মাস্ট থাকলে নেগেটিভ করার সময় ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তবে মনে রাখবো যে যদি আমরা ক্যান নট বাট ইউজ করি তাহলে আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করব ক্যান নট বাট ইউজ করলে, আর যদি আমরা ক্যান নট হেল্প নেই তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি করব। এটা একটু আমাদের মনে রাখতে হবে, বুঝতে পেরেছ? এখন অনেক ক্ষেত্রে যে সবসময় শুধু মাস্ট থাকবে বিষয়টা এমন না, ঠিক আছে? মনে করো মাস্টের পরিবর্তে আমি যদি বলি হ্যাভ টু, সেটাও থাকতে পারে। কারণ কি, মাস্ট মানেও করতে হবে, হ্যাভ টু মানেও করতে হবে, তাহলে মাস্টের পরিবর্তে যদি হ্যাভ টু থাকে তখনও একই রুল হবে, ঠিক আছে? সো আমরা এখন কিছু এক্সাম্পল প্র্যাকটিস করব। তো দেখো এখানে বলছে উই মাস্ট রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, যে আমাদের অবশ্যই আমাদের বাবা মাকে সম্মান করতে হবে। তাহলে এই সেন্টেন্সটাকে আমি বলতে পারি উই ক্যান নট বাট রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। খুবই সহজ জিনিস, যেখানে মাস্ট থাকবে মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট নিব। তাহলে এটাকে এভাবে যদি আমরা ক্যান নট হেল্প দিয়ে করি তাহলে এইভাবে বলবো উই ক্যান নট হেল্প রেসপেক্টিং আওয়ার প্যারেন্টস। আচ্ছা, এই যে দেখো পরের এক্সাম্পলটা, এখানে দেখো কি আছে, শি হ্যাজ টু। তো এখানে কিন্তু মাস্ট নেই, তারপরেও এই রুলটা হবে। কেন? কারণ এই যে হ্যাজ টু আছে, তো হ্যাজ টু মানেও করতে হয়, মাস্ট মানেও করতে হয়, মানে দুইটা দ্বারা অব্লিগেশন বা বাধ্যবাধকতা বোঝায়। দ্যাটস ওয়াই আমরা এখানেও ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প নিব। তো এখানে কি হবে বলো তো, শি হ্যাজ টু ওবে হার সিনিয়র, তাহলে এটা হবে শি ক্যান নট বাট ওবে হার সিনিয়র। ওকে, এর পরের এক্সাম্পলটা খেয়াল করো, এখানে কিন্তু এবার হ্যাড টু আছে। সো হ্যাজ টু এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড টু। তো যদি কখনো হ্যাড টু থাকে তখন আমরা কিন্তু আর ক্যান নট বাট নিব না। যেমন এতক্ষণ আমরা এখানে এই যে ক্যান নট বাট নিয়েছিলাম, ক্যান নট বাট হ্যাড টু থাকলে অবশ্যই যেহেতু হ্যাড টুটা পাস্ট হয়ে গিয়েছে, তার মানে আমাকেও ক্যান নটের পাস্ট ফর্ম করতে হবে। সো ক্যান নটের পাস্ট ফর্ম কি? কুড নট। তাহলে আমরা এখানে লিখব কুড নট, অর্থাৎ উই কুড নট বাট ওয়ার্ক হার্ড। বুঝতে পেরেছ? তাহলে আমি যদি এই রুলটা একটু আরেকবার রিপিট করি, সো মাস্ট থাকলে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ইউজ করব। ক্যান নট বাট নিলে ভার্বের বেস ফর্ম, আর ক্যান নট হেল্প নিলে ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, মাস্টের পরিবর্তে যদি হ্যাভ টু বা হ্যাজ টু থাকে সেম রুল অ্যাপ্লিকেবল হবে, এবং যদি হ্যাড টু থাকে তাহলে যেহেতু এটা পাস্ট হয়ে গেল তাহলে আমরা ক্যান নট বাটের পাস্ট ফর্ম কুড নট বাট নিব অথবা কুড নট হেল্প নিব। সো আই হোপ যে তোমরা এটা বুঝতে পেরেছ। চলো এর পরের রুলটাতে যাই। সো এখানে খেয়াল করো, বলেছে ইউ আর টু ইয়াং টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, অর্থাৎ তোমার বাবা মা আমার অনেক ক্ষেত্রে এই কথাটা বলে যে ধরো তুমি কোনো একটা বিষয় নিয়ে তোমার আব্বুকে জিজ্ঞেস করেছো যে আব্বু এটা কী, বা আসলে কি হচ্ছে, তোমরা কী নিয়ে ডিসকাস করছো, তখন হয়তো তোমার আব্বু বলে এই তুমি এখন এত বড় হওনি, এটা বুঝবা না। বুঝতে পারছো? বলে না এরকম? তো এটাকে দেখো আমরা কিন্তু এভাবেও বলতে পারি যে দেখো এটা বলছে যে তুমি এই বিষয়টা বোঝার মতো এখনো বড় হওনি, এভাবে বলতে পারে। আবার এটাও এভাবে বলা যায় যে তুমি এখন এত বড় হও নাই যে এই বিষয়টা বুঝবা। বুঝতে পারছো? সো মিনিংটা কিন্তু সেম থাকছে।
তো এইটাকে আমরা যদি ইংলিশে বলি তো দেখো বলছে ইউ আর টু ইয়াং টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, অর্থাৎ তুমি এই বিষয়টা বোঝার মতো এখনও পর্যাপ্ত কি হওনি, পর্যাপ্ত তোমার বয়স হয়নি। সো এইটাকে আমরা দেখো এইভাবে বলতে পারি ইউ আর সো ইয়াং, তুমি এতটাই ইয়াং যে ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, তুমি এই ম্যাটারটা এই বিষয়টা বুঝতে পারবা না। তো আমরা যদি এখন এটা নিয়ে একটা রুল বানাই, খেয়াল করো, তো যদি কখনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু ড্যাশ টু থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় আমরা বসাবো সো ড্যাশ ড্যাশ দ্যাট। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটা সাবজেক্ট নিব, নিয়ে আমরা ক্যান নট অথবা কুড নট ইউজ করব। কি বললাম? ক্যান নট অথবা কুড নট ইউজ করব। তাহলে রুলটা কি? যদি কখনো টু ড্যাশ ড্যাশ টু থাকে তাহলে আমরা সো বসাবো, এরপর দ্যাট বসাবো, তারপরে আমরা একটা সাবজেক্ট নিয়ে বাকি অংশটা করবো। তো আমরা যদি এখানে একটু খেয়াল করো, এই যে টু এর পরিবর্তে আমরা নিলাম সো, তারপরে এই যে এই ওয়ার্ডটা আছে যেটা থাকবে, তারপরে যে নিলাম দ্যাট, এরপর দেখো আমি ওই সাবজেক্টটা নিলাম, শুরুতে যে সাবজেক্টটা ছিল ইউ, এই যে সেই সাবজেক্টটা নিলাম, এরপর আমি নিলাম ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। আচ্ছা, তাহলে এখানে আমি লিখেছি ক্যান নট অথবা কুড নট। তো কখন কুড নট হবে এটার জন্য তোমাকে খেয়াল করতে হবে যে ভার্বটা কোন ফর্মে আছে। যেমন এখানে খেয়াল করো আমাদের ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, যে ইউ আর কিন্তু প্রেজেন্ট ফর্ম। তো যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা ক্যান নট ইউজ করব। আর এখানে যদি ভার্বটা পাস্ট ফর্মে থাকে, যেমন যদি এখানে ওয়্যার থাকতো তাহলে কিন্তু আনসার হতো কুড নট। ওকে, মনে থাকবে এই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এখানে ক্যান নট নিব, এই ভার্বটা যদি পাস্ট ফর্ম হয় তাহলে আমরা কুড নট নিব। সো এখন চলো পরের এক্সাম্পল দুটো একটু দেখি। বলেছে হি ইজ টু শর্ট টু টাচ দ্য রুফ, অর্থাৎ সে ছাদটা টাচ করার মতো এখনও পর্যাপ্ত, মানে সে পর্যাপ্ত লম্বা না। তো এটাকে আমরা এভাবে বলতে পারি যে সে এতটাই শর্ট যে সে রুফটা টাচ করতে পারে না, অর্থাৎ হি ইজ সো শর্ট দ্যাট, এরপরে যে সাবজেক্ট নিব হি ক্যান নট টাচ দ্য রুফ। আচ্ছা, বাকিটা আমি লিখলাম না, এটা যেটা আছে এরকমই। সো পরের এক্সাম্পলটা আনসারটা এরকম হবে, দেখো যে হি ওয়াজ সো উইক দ্যাট হি couldn't walk। এখন কথা হচ্ছে যে এখানে couldn't কেন হলো, খেয়াল করো, বিকজ এখানে আমার এবার অক্সিলারি মানে এই ভার্বটা কি ছিল, ভার্বটা ছিল পাস্ট ফর্মে। তো ভার্বটা যেহেতু পাস্ট ফর্মে ছিল এই জন্য এখানে আমরা কুড নট নিয়েছি। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরের এক্সাম্পল আমরা যদি দেখি, বলেছে এখানে ইউ আর টু ফুল টু সলভ দ্য ম্যাথ। তো আমরা এখানে বলতে পারি ইউ আর সো ফুল দ্যাট ইউ ক্যানট সলভ দ্য ম্যাথ। সো এটা খুবই সহজ একটা রুল ছিল, এটা এতটা আসলে কঠিন না, তবে এই রুলসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু ক্যারেট কলেজে বিগত বছরে এসেছে। ওকে, সো আমরা যদি এর পরের এক্সাম্পলটাতে যাই, দেখো এখানে বলেছে হি ইজ অলওয়েজ লেট। মনে করো তোমার এক বন্ধু আছে যে প্রতিদিনই লেট করে। ওকে, তো এরকম আমাদের ক্লাসে কিন্তু অনেকেই থাকে। তো আমি এটাকে এভাবে বলতে পারি যে সে সব সময়ই লেট, অথবা এটাকে এভাবে বলা যায় সে কখনোই মানে আগে আসে না, বা সে কখনোই সময় মতো আসে না। ঠিক আছে, তো এই জিনিসটা যদি আমরা ইংলিশে লিখি, দেখো হি ইজ অলওয়েজ লেট, আর ইংলিশে বলতে পারি এটা নেগেটিভে হি ইজ নেভার আর্লি। ওকে, দেখো সেন্টেন্সটা নেগেটিভ হলো, মিনিংটা কিন্তু সেম থাকছে। আর্লি মানে কি, যে আগে ভাগে বা দ্রুত। এখন আর্লির আরেকটা সিনোনিম হচ্ছে পাংচুয়াল। ওকে, পাংচুয়াল মানে হচ্ছে সময়নিষ্ঠ। সময়নিষ্ঠ বুঝো, অর্থাৎ যে সময়ের কাজ সময়ে করে তাকে আমরা বলি সময়নিষ্ঠ। বুঝেছ? তো এখন আমরা যদি একটা রুল বানাই এটার জন্য, রুলটা হচ্ছে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় প্রথমে নেভার নিব, এবং এরপরে যে ওয়ার্ডটা ছিল, অর্থাৎ এই যে দেখো এখানে অলওয়েজের পর লেট ছিল, সেই ওয়ার্ডটার অ্যান্টোনিম নিব। কী নিব? অ্যান্টোনিম। এখন এখানে যে সবসময় দেখো এখানে কিন্তু লেটটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তো এখানে যে সবসময় অ্যাডজেক্টিভ থাকবে তা না, এখানে কিন্তু অন্য ভার্বও থাকতে পারে। তো ওই ভার্ব থাকলে ওই ভার্বের অ্যান্টোনিম নিতে হবে। আমরা একটু পরে এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো।
সো রুলটা কি, অলওয়েজ থাকলে নেভার বসাবো, তারপর নেভারের ওই যে অলওয়েজের পরে যে ওয়ার্ডটা ছিল সেটা নেগেটিভ করব। সো কিছু এক্সাম্পল দেখি আমরা। খেয়াল করো, এখানে বলেছে দে অলওয়েজ রেসপেক্ট দেয়ার টিচার, তারা সব সময় তাদের টিচারকে সম্মান করে। তো আমরা বলতে পারি দে নেভার, এই যে অলওয়েজের পরিবর্তে নেভার নিলাম। এখন আমরা এই যে ভার্বটা আছে রেসপেক্ট, এটার অ্যান্টোনিম নিব। তো রেসপেক্টের অ্যান্টোনিম হচ্ছে ডিসরেসপেক্ট। দে নেভার ডিসরেসপেক্ট দেয়ার টিচার। ওকে, বুঝতে পেরেছ? আচ্ছা, পরের এক্সাম্পলটা দেখো, বলছে হি অলওয়েজ ডিস্টার্বস ইন দ্য ক্লাস। তো আমরা বলতে পারি হি নেভার, এখন ডিস্টার্বস এটার অ্যান্টোনিম কি? হি নেভার, এভাবে বলতে পারি আমরা রিমেন্স সাইলেন্ট ইন দ্য ক্লাস। হি নেভার রিমেন্স সাইলেন্ট ইন দ্য ক্লাস, অর্থাৎ সে ক্লাসে কখনোই কি সাইলেন্ট থাকে না, তার মানে কি সে ক্লাসে সবসময় ডিস্টার্ব করে। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে দেখো এখানে আরেকটা এক্সাম্পল আছে, বলছে হি ইজ সামটাইমস অ্যাক্টিভ। তো এখানে কিন্তু অলওয়েজ নেই, সামটাইমস আছে। তো যদি সামটাইমস থাকে কখনো কোনো সেন্টেন্সে, তাহলে আমরা মনে রাখবো সামটাইমস থাকলে আমরা নট অলওয়েজ ইউজ করব। ঠিক আছে, সামটাইমস থাকলে কি ইউজ করব? নট অলওয়েজ। এটা যদি একটু আলাদা একটা রুল, তো আমরা এখানে দিয়েছি যে এটার সাথে মনে রাখার জন্য যে সামটাইমস থাকলে আমরা নট অলওয়েজ ইউজ করব। সো এই সেন্টেন্সটা খেয়াল করে বলছি হি ইজ সামটাইমস অ্যাক্টিভ, তাহলে আমরা বলতে পারি হি ইজ নট অলওয়েজ অ্যাক্টিভ। নট অলওয়েজ অ্যাক্টিভ। এখন এখানে তোমাদের যে ভুলটা হতে পারে, তোমরা অনেকে এই ভুলটা হয়তো করবেও, সেটা হচ্ছে খেয়াল করো অনেকেই যে নট অলওয়েজ লেখার পরে এইখানে যে ওয়ার্ডটা আছে এটার অ্যান্টোনিম লিখবে। সো এবার কিন্তু আর অ্যান্টোনিম বসবে না। বুঝতে পেরেছো কেন অ্যান্টোনিম বসবে না? কারণ অলরেডি তুমি অ্যান্টোনিম করে ফেলেছো। কীভাবে? এই যে সামটাইমসের অ্যান্টোনিম হয়ে গেছে নট অলওয়েজ, অর্থাৎ এখানে আমরা অ্যান্টোনিম করে ফেলেছি, সেই জন্য আমাকে আর অ্যান্টোনিম করতে হবে না, এই সামটাইমসের পর যে ওয়ার্ডটা ছিল ওইটাই বসবে। সো যাই হোক, আমরা এই রুলটাও দেখলাম। এরপরে পরবর্তী রুলে চলো। তো দেখো এখানে বলেছে আই ক্যান প্লে বোথ ফুটবল অ্যান্ড ক্রিকেট, অর্থাৎ আমি ফুটবল এবং ক্রিকেট উভয়ই খেলতে পারি। ঠিক আছে, তো এখানে আমি এটাও বলতে পারি, এভাবে বলতে পারি যে দেখো যে আমি শুধু ক্রিকেট না ফুটবলও খেলতে পারি। তো এখানে যে বোথ এবং অ্যান্ড আছে, তো আমি বোথ এবং অ্যান্ড থাকলে আমরা নট অনলি এবং বাট অলসো দিয়ে নেগেটিভ করতে পারি। তাহলে যদি একটু রুলটা বলি, রুলটা হচ্ছে যে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড অথবা অ্যান্ড থাকে, অথবা অ্যান্ড, শুধু অ্যান্ড, তখন আমরা নেগেটিভ করার ক্ষেত্রে নট অনলি এবং বাট অলসো নিব। কী নেব? নট অনলি এবং বাট অলসো। ওকে, সো এই যে সেন্টেন্সটা আছে খেয়াল করো, এক্সাম্পলটা এখানে আমরা খেয়াল করি, বলছে বোথ মাই ফাদার অ্যান্ড মাদার সাপোর্টেড মি, অর্থাৎ আমার বাবা এবং মা উভয়ই আমাকে সাপোর্ট করেছিল। সো আমরা এটা এভাবে করতে পারি যে বোথের পরিবর্তে নিব নট অনলি, অর্থাৎ নট অনলি মাই ফাদার বাট অলসো মাই, not only my father but also my mother supported me। বাকি অংশটা লিখলাম না, তোমরা লিখে নিও। ওকে, সো এবার এই সেন্টেন্সটা খেয়াল করে বলেছে আই লাইক স্যান্ডউইচ অ্যান্ড বার্গার। ওকে, আই লাইক স্যান্ডউইচ অ্যান্ড বার্গার। সো এখানে দেখো অ্যান্ড আছে, সো অ্যান্ড থাকলে আমরা বলেছি কি যে শুধু অ্যান্ড থাকে তাহলেও নট অনলি বাট অলসো নিতে পারি। সো আমরা বলতে পারি যে আই লাইক not only but also burger, but also burger। কি বুঝতে পেরেছো? I like not only sandwich but also burger। তাহলে রুলটা হচ্ছে যদি কখনো both dash dash and, এই যে যদি both dash dash and অথবা শুধু and থাকে, both and এবং শুধু and, তাহলে আমরা not only এবং but also ব্যবহার করব। বুঝতে পেরেছো? ওকে, মুভ টু দ্য নেক্সট রুল। সো খেয়াল করো এখানে বলেছে যে
অ্যাজ সুন অ্যাজ ইউ স ইয়োর মম ইউ স্টার্টেড রিডিং। এটা তো তোমাদের জন্য এই বাক্যটা। তো তোমরা কি করো, তোমরা হচ্ছে যখন তোমার আম্মু থাকে না তখন তুমি চুপি চুপি ফোনে গেম খেলতে থাকো, আর যখনই তোমার আম্মু তোমার রুমে চলে আসে তোমার আম্মুকে দেখে তুমি বই পড়তে শুরু করে দাও, বুঝছো? বা এমন একটা ভান করো যে আমি পড়ছি। তো যাই হোক, এখানে যাই হোক বলেছে যে আমার মাকে দেখা মাত্রই আমি তোমার মাকে দেখা মাত্রই তুমি পড়া শুরু করেছিলে। ওকে, তো এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি, যা দেখো যে আমার মাকে দেখতে না দেখতেই আমি পড়া শুরু করেছিলাম, বা আচ্ছা এখানে তো ইউ আছে, অর্থাৎ তোমার মাকে দেখতে না দেখতেই তুমি পড়া শুরু করেছিলে। ওকে, সো অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা নেগেটিভ করার সময় নো সুনার হ্যাড ব্যবহার করব। তো আমরা যদি একটু রুলটা দেখি, যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকে তবে মনে রাখবে অ্যাজ সুন অ্যাজের পর দুইটা ক্লজ থাকে বা দুইটা ভার্ব থাকে এই রকম সেন্টেন্সে। সো দুইটা ভার্বই পাস্ট ফর্মে থাকবে, V2। হ্যাঁ, খেয়াল করে এখানে যে ভার্বটা আছে যে স, এটা পাস্ট ফর্ম, এবং দেখো আমি মাঝখানে একটা কমা দিয়েছি, যে এখানে একটা কী দিয়েছি, কমা দিয়েছি। সো এই যে কমাটা বসবে, সো দুই ক্লজের মাঝে একটা কমা বসবে, এরপর পরের ক্লজে যে ভার্বটা আছে এই যে এই ভার্বটাও কিন্তু পাস্ট ফর্মে হবে, বুঝেছ? সো এবার যদি আমি এটাকে নেগেটিভ করি তাহলে আমি প্রথমে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে লিখব নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। আচ্ছা, এখন খেয়াল করো তো, নো সুনার হ্যাড আমরা জানি কি, যে হ্যাড থাকলে এই যে এখানে হ্যাড আছে না, হ্যাড থাকলে এর পরে যে ভার্বটা বসে সেই ভার্বটা V3 হবে, বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। অর্থাৎ এই যে অ্যাজ সুন অ্যাজের পর যে ভার্বটা V2 ছিল, এই যে এই ভার্বটা কিন্তু নেগেটিভ করার সময় নো সুনার হ্যাডের পরে V3 হয়ে যাবে, এবং এই যে কমাটা ছিল এই কমা উঠে গিয়ে এখানে দেন বসবে। কি বসবে? দেন। আচ্ছা, তোমরা ম্যাক্সিমাম যে ভুলটা করো এখানে THEN লিখো, দেন লিখো, বাট এটা দেন হবে, এটা মনে রাখবা। আর এই যে এই ভার্বটা ছিল সেকেন্ড ভার্বটা, এই ভার্বটা কিন্তু V2-এই থাকবে, এটা চেঞ্জ হবে না, এটা পাস্ট ফর্মেই থাকবে। বুঝতে পেরেছ? সো কি বললাম, যে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় নো সুনার হ্যাড নিব, এবং যে প্রথম ভার্বটা পাস্ট ফর্মে ছিল সেটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে নিব, এরপর আমরা কমার পরিবর্তে দেন বসাবো, এরপরে আমরা ভার্বের পাস্ট ফর্ম বসাবো, মানে যে সেকেন্ড ভার্বটা ছিল ওটার পাস্ট ফর্মই থাকবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, যে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আমিও যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম আমিও ভাবতাম যে এখানে তো স্যার THEN কেন, THEN হওয়ার কথা। যে আমার মাকে যখন আমি দেখেছিলাম তখন আমি পড়া শুরু করেছিলাম, তো তখনের ইংলিশ তো দেন, কিন্তু এখানে THEN কেন হলো? হোয়াটস দ্য রিজন? আচ্ছা, এখানে বেসিকলি যে ঘটনাটা ঘটেছে তুমি খেয়াল করো, এখানে আমি লিখেছি সুনার, খেয়াল করেছো সুনার? তো সুনার কিন্তু হচ্ছে একটা কম্পারেটিভ ফর্ম, রাইট? সুন হচ্ছে পজিটিভ ফর্ম, সুনার কম্পারেটিভ, এবং সুনেস্ট হচ্ছে সুপারলেটিভ। এবং আমরা জানি যে সুনার বা কম্পারেটিভের পরে আমরা দেন ইউজ করি। সো যেহেতু এটা একটা কম্পারেটিভ ফর্ম এই জন্য এখানে THEN বসেছে, নট THEN। বুঝতে পেরেছ? তাহলে THEN কেন বসে, এটা কি ক্লিয়ার? অর্থাৎ এটার বাংলা অর্থ হচ্ছে যে আমি আমার মাকে দেখা মাত্রই আমি পড়তে শুরু করেছিলাম, অর্থাৎ এত দ্রুত করেছিলাম যে এর চেয়ে আর সুনার হতে পারে না, ঠিক আছে? এর চেয়ে দ্রুত হতে পারে না। তো এই যে এর চেয়ে, আমরা জানি কম্পারেটিভ ডিগ্রিতে চেয়ে বা থেকে থাকে, তখন আমরা দেন ইউজ করি, এই জন্য এখানে THEN হবে না, বরং কি হবে? AN। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, অনেক কথা বললাম, এখন আমরা একটু এক্সাম্পলগুলো দেখি। সো এটা খুবই সহজ। তাহলে এটার নেগেটিভ ফর্মটা এরকম হবে, দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। এটা নেগেটিভ হবে নো সুনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে দেন হি র্যান অ্যাওয়ে। আচ্ছা, বুঝতে পেরেছ? ওকে, এরপর আমরা যদি পরবর্তী এক্সাম্পলটা দেখি, খেয়াল করে এখানে সেন্টেন্সটা ছিল অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টার্টেড উই স্টপড প্লেয়িং ক্রিকেট। সো এটা নেগেটিভ হবে নো সুনার হ্যাড দ্য রেইন স্টার্টেড দেন উই স্টপড প্লেয়িং ক্রিকেট। আচ্ছা, পরের এক্সাম্পলটা দেখো, এবার নেগেটিভ দেওয়া আছে, অর্থাৎ নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন কেম। তাহলে এটার অ্যাসার্টিভ, যদি এটা অ্যাফার্মেটিভ করতে বলে তাহলে অ্যাফার্মেটিভ হবে অ্যাজ সুন অ্যাজ, খেয়াল করো, অ্যাফার্মেটিভটা হবে অ্যাজ সুন অ্যাজ উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন কেম, যেহেতু এটা আমরা অ্যাফার্মেটিভ করছি।
ওকে, তো আই হোপ যে তোমরা এই রুলটা বুঝতে পেরেছো, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই রুলটা আমরা রাইট ফর্ম অফ ভার্বেও এটা করেছি, রাইট? তো এটা আসলে মানে খুব কঠিন কিছু না, ঠিক আছে? অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনের হ্যাড করবো, প্রথম ভার্বটা এতক্ষণ V2 ছিল, নো সুনের হ্যাড করলে V3 হবে, আর কমা উঠে গিয়ে দেন হবে, দ্যাটস ইট। ওকে, আমরা আমাদের লাস্ট রুলটাতে যদি যাই, খেয়াল করো এখানে আমি লিখেছি মেনি অ্যান্ড আ ফিউ, এরপর এই পাশে ডান পাশে লিখেছি মাচ অ্যান্ড আ লিটল। সো তোমাদের কি মনে আছে এই জিনিসটা আমরা কোথায় শিখেছিলাম? এই জিনিসটা আমরা শিখেছিলাম কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনে। সো আমরা দেখেছিলাম কাউন্টেবল নাউনে মেনি অ্যান্ড আ ফিউ ব্যবহৃত হয়, আর আনকাউন্টেবল নাউনে মাচ অ্যান্ড আ লিটল ব্যবহৃত হয়। মেনি ব্যবহৃত হয় কোনো কিছু অনেক বেশি পরিমাণে আছে এরকম বোঝাতে, অর্থাৎ আধিক্য বোঝাতে, আর আ ফিউ বসে কোনো কিছু বোঝাতে, অর্থাৎ স্বল্পতা বোঝাতে। আর একইভাবে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আধিক্য বোঝাতে মাছ ব্যবহৃত হয় অ্যান্ড স্বল্পতা বোঝাতে আ লিটল ব্যবহৃত হয়। এখন মনে রাখবে যে যদি কখনো কোনো সেন্টেন্সে মেনি থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় এই যে আ ফিউয়ের আগে একটা কী বসাবো, একটা নট বসিয়ে দিব, তাহলেই হবে। ওকে, অর্থাৎ কি বললাম, যে যদি আমরা দেখি কোনো সেন্টেন্সে মেনি আছে তাহলে আমরা নেগেটিভ করার সময় এই আ ফিউয়ের আগে একটা নট বসাবো, আর যদি দেখি কোনো সেন্টেন্সে আ ফিউ আছে তাহলে আমরা মেনির আগে নট বসাবো। খুবই সিম্পল, অর্থাৎ যেটা থাকবে তার বিপরীতটা লিখবো, তবে সেটার আগে একটা নট বসাবো। একইভাবে যদি মাছ থাকে তাহলে নেগেটিভ করার সময় আমরা নট আ লিটল ইউজ করব। ওকে, আর যদি আ লিটল থাকে তাহলে আমরা লিখব নট মাছ। সো চলো আমরা এক্সাম্পল দেখি কিছু। এখানে বলেছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেকগুলো বন্ধু আছে। সো এটাকে আমরা এইভাবে নেগেটিভ করতে পারি। দেখো যে আই হ্যাভ, এই যে বলেছিলাম যে মেনি থাকলে আমরা নট আ ফিউ লিখব, তাহলে আই হ্যাভ নট আ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কিছু বন্ধু নেই, অর্থাৎ আমার অনেকগুলো বন্ধু রয়েছে। ওকে, এরপরে এক্সাম্পলটা তুমি খেয়াল করো, বলছে শি হ্যাজ মাচ ওয়েলথ, অর্থাৎ তার পর্যাপ্ত বা অনেক বেশি সম্পত্তি বা প্রাচুর্য রয়েছে, ঠিক আছে, অর্থ সম্পদ রয়েছে। সো এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা বলতে পারি শি হ্যাজ, এই যে মাছ থাকলে আমরা লিখবো নট আ লিটল, তাহলে শি হ্যাজ নট আ লিটল ওয়েলথ, শি হ্যাজ নট আ লিটল ওয়েলথ। সো খেয়াল করো এই যে ফ্রেন্ডস কিন্তু কাউন্টেবল নাউন, এই জন্য এখানে ফিউ বসেছে, আর ওয়েলথ কিন্তু আনকাউন্টেবল, এই জন্য এখানে আ লিটল বসেছে। আচ্ছা, এরপরে আসো, বলেছে দেয়ার আর আ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। তো এখানে আ ফিউ আছে, তো আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে আ ফিউ থাকলে কি বলবে, নট মেনি, তাহলে এরকম হবে দেয়ার আর নট মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। ওকে, সো দেয়ার আর নট মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। তো এইটাই ছিল আমাদের এই রুল। এই রুলটা আসলে খুবই সহজ একটা রুল, খেয়াল করো। যে যদি মেনি থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় নট আ ফিউ ইউজ করব, আর যদি আ ফিউ থাকে তাহলে নট মেনি ইউজ করব। একইভাবে আনকাউন্টেবলের ক্ষেত্রে মাছ থাকলে নট আ লিটল, আর যদি আ লিটল থাকে তাহলে আমরা নট মাছ ব্যবহার করব। সো এরপরে দেখো আমাদের পরবর্তী রুলটার নাম দিয়েছি আমি সাদামাটা রুল। সাদামাটা রুল মানে কি, অর্থাৎ এই রুলটা আসলে কোনো পড়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এটা তুমি তোমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করে তুমি এটা করতে পারবা, বা তোমার মানে বাস্তব নলেজ তুমি খাটিয়ে এটা করতে পারবা। কিভাবে দেখো, বলেছে হি ইজ ইনঅ্যাটেন্টিভ, অর্থাৎ সে হচ্ছে অমনোযোগী। সো এই ধরনের যে সেন্টেন্সগুলো আছে আমরা সিম্পলি যেটা করব নেগেটিভ করব, তাহলে হি ইজ নেগেটিভ করার জন্য নট বসাই আমরা, তাহলে হি ইজ নট। এখন এই যে ইনঅ্যাটেন্টিভ ওয়ার্ডটা আছে এটার অ্যান্টোনিম নিব, তাহলে হি ইজ নট অ্যাটেন্টিভ। ওকে, হি ইজ নট অ্যাটেন্টিভ, মানে দেখো এটার জন্য কি কোনো রুলের প্রয়োজন আছে, এটা আমরা এমনিতেই আমরা করতে পারছি। তো এই জন্য আমি বলেছি এটা সাদামাটা রুল, ঠিক আছে, যে হি ইজ ইনঅ্যাটেন্টিভ তাহলে এটা নেগেটিভ হবে হি ইজ নট অ্যাটেন্টিভ। সো আমরা যদি পরের এক্সাম্পলটা দেখি, দেখো এখানে বলেছে দে আর অনেস্ট, তাহলে আমরা কি বলবো, দে, এটা যদি নেগেটিভ করি আমরা, তাহলে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা বলবো দে আর নট, এখন অনেস্টের বিপরীত শব্দ বা অ্যান্টোনিম নিব, অর্থাৎ দে আর নট ডিসঅনেস্ট। কি বুঝতে পেরেছ? সো এটার জন্য আসলে কোনো রুলের প্রয়োজন নেই। তো যাই হোক, আমরা সবগুলো রুলস আলহামদুলিল্লাহ শেষ করেছি। তো
তো এখন আমরা প্রত্যেকটা রুলস আরেকবার একটু ফাইনাল একটা রিভিশন দিব। সো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মোটামুটি এই 11টা রুলস রয়েছে। সো চলো আমরা এই 11টা রুলস ফাইনালি আরেকবার একটু রিপিট করি। সো ফার্স্ট অফ অল, যদি কোনো সেন্টেন্সে অনলি থাকে এবং এরপর যদি পার্সন থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় আমরা নান বাট ইউজ করব। ক্লিয়ার? আচ্ছা, যদি অনলির পর যদি কোনো থিং বা বস্তু থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় নাথিং বাট। আচ্ছা, যদি অনলির পর কোনো নাম্বার থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ইউজ করবো। এখানে আমি নট লেস দ্যানটা লিখিনি, একটা লিখলেই হয়। এরপরে আমরা দেখেছি যে যদি এভরি থাকে তাহলে আমরা দেয়ার ইজ নো ড্যাশ ড্যাশ বাট, অথবা ওই যে দেখেছিলাম দেয়ার ইজ নো, দেন আমরা একটা WH ওয়ার্ড হু বা হুইচ নিব, এরপর ওই সেন্টেন্সটাকে নেগেটিভ করে দিব। এরপর আমরা দেখেছি মাস্ট, মাস্ট থাকলে নেগেটিভ করার সময় ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। ক্যান নট বাট বসলে ভার্বের বেস ফর্ম হয়, আর ক্যান নট হেল্প হলে ভার্বের সাথে আইএনজি হয়। এরপর দেখো আমরা দেখেছিলাম টু ড্যাশ ড্যাশ টু থাকলে নেগেটিভ করার সময় সো ড্যাশ ড্যাশ দ্যাট বসে, এরপরে এই সাবজেক্টটা বসে, তারপর আমরা ক্যান নট অথবা কুড নট ইউজ করি, এবং আমরা দেখেছিলাম কখন ক্যান নট বসে কখন কুড নট বসে। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমরা দেখেছি পরের রুলটা ছিল যে অলওয়েজ থাকলে আমরা প্রথমে নেভার বসাবো, তারপর নেভারের পরে যে ওয়ার্ডটা থাকে সেটার অ্যান্টোনিম করব। দেন আমরা দেখেছি সামটাইমস থাকলে আমরা নেগেটিভ করার সময় নট অলওয়েজ ইউজ করি। এর পরের রুলটা ছিল যে যদি বোথ ড্যাশ অ্যান্ড অথবা শুধু অ্যান্ড থাকে তাহলে নেগেটিভ করার সময় নট অনলি এবং বাট অলসো বসে। এরপরে আমরা দেখেছিলাম অ্যাজ সুন অ্যাজের রুলটা। সো অ্যাজ সুন অ্যাজ থাকলে নেগেটিভ করার সময় নো সুনার হ্যাড বসে, তবে অ্যাজ সুন অ্যাজ থাকলে ওই দুইটা ক্লোজেরই ভার্বটা পাস্ট ফর্মে থাকে, আর নো সুনার হ্যাড ইউজ করলে প্রথম ভার্বটা V3 হয়ে যায়, আর ওই যে অ্যাজ সুন অ্যাজের দুইটা ক্লজের মাঝখানে যে কমাটা ছিল সেইটার পরিবর্তে আমরা দ্যান লিখি। এরপরে আমরা ফাইনালি দেখেছি যে মেনি থাকলে নেগেটিভ করার সময় নট আ ফিউ, আর যদি মাচ থাকে তাহলে নট আ লিটল, অথবা যদি আ ফিউ থাকে তাহলে নট মেনি, আর যদি আ লিটল থাকে তাহলে নট মাচ। সো এটাই ছিল আমাদের আজকের ট্রান্সফরমেশনের সবগুলো রুলস। সো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এগুলো বারবার প্র্যাকটিস করবা। হ্যাঁ, প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো ভুলে যাবা। এই ট্রান্সফরমেশনের রুলসগুলো আসলে খুবই মানে বিরক্তিকর অনেকের কাছে, যে এগুলো আসলে মনে থাকতে চায় না, বাট এগুলো আসলে মুখস্থ না করার চেয়ে বেশি বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকো। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে ডিগ্রি নিয়ে আলোচনা করব, এবং তারপরে ক্লাসে আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ বা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি আলোচনা করব। সো ভালো থাকো, আল্লাহ হাফেজ।